বিশ্বকাপ তো প্রায় শুরু হতে চলেছে, এই জন্য এখন অনুশীলন ম্যাচ চলছে। অনুশীলন ম্যাচে আজকে বাংলাদেশ পরাজিত হলো ভারতের কাছে। মানে ভারতের বিরুদ্ধে একেবারে জঘন্য পারফরমেন্স করলো বাংলাদেশ, হতাশজনক পারফরমেন্স, এবং পরাজিত হলো। 183 রান চেস করতে নেমে তারা হেরেছে ম্যাচটা। এবং মানে শেষ দিকে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ এরা চেষ্টা করা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। শান্ত, তারপরে মানে যে দলের অধিনায়ক সে যদি 6 বলে 0 রান করে, তারপর লিটন দাস সে যদি খেলতে না পারে, সৌম্য সরকার 1 বলে যদি 0, 1 বল না 2 বলে 0 যদি করে, তাহলে তো এমনিতেই ম্যাচ ওখানে শেষ হয়ে যায়। এই জন্যই তো বাংলাদেশ জিততে পারে না। মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান এরা কত খেলবে? প্রথম দিকে রানটা হলে তারপর তো এরা পরে এসে খেলবে। এবার এরা তো ফিনিশার বা শেষ দিকে ব্যাট করতে আসবে, এরা কিছু রান করে দিতে পারবে, এরা তো আর পুরো ইনিংসটা ধরে খেলতে পারবে না। এটাই হলো সমস্যা। আর মানে বাংলাদেশ মানে খুবই জঘন্য খেলেছে, এত জঘন্য খেলা মানা যায় না। আর 8ই জুন তাদের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে। জানি না শ্রীলঙ্কার সাথে কীরকমভাবে জিততে পারবে বলে। ভারতের সাথে যেভাবে অসুবিধা হলো, তারা মানে 130-35 রান 40 রান চেস করতে গিয়েই তারা মুখ থুবড়ে পড়ে বা চেস করতে পারে না, সমস্যা হয়। সেখানে তারা 183 রান চেস করা তো মানে অনেক শক্ত ব্যাপার। তবে তারা লড়াইটা করতে পারতো, লড়াইটা সেইভাবে করতে পারেনি। প্রথম দিকে উইকেট পড়ে গেছে, পাওয়ার প্লেতে রানও ওঠেনি, মানে উইকেটও 3-4টে উইকেট পড়ে গেছে। তার কি খেলবে? ওইখানেই তো ম্যাচটা শেষ। আকদীপ সিং আমি মনে করি ডেথ বোলিংয়ের থেকে মানে প্রথমের দিকে বোলিংটা ভালো করে আকদীপ সিংকে খেলানো হবে নাকি জানি না, বাট আকদীপ সিং দেখলাম মানে এমনি যেহেতু প্র্যাকটিস ম্যাচ ওই জন্য অনেকেই বল করতে পারে, এই জন্য কিন্তু বল করেছিল আকদীপ সিং। মাহমুদুল্লাহ চেষ্টা করলেও শেষ পর্যন্ত জেতাতে পারেনি। মাহমুদুল্লাহ একার কত টানবে? এক সময় তো এই মাহমুদুল্লাহকেই বসানো হয়েছিল, মানে জাস্ট কিছু বলার নেই। তানজিম হাসান তামিম ভালো খেলছিল বাট খেলতে পারিনি। সৌম্য সরকার, শান্ত আর লিটন দাস, এই তিনজন যতদিন টিমে থাকবে বা ব্যর্থ হবে ততদিন বাংলাদেশের অবস্থা এই হবে। এরকমই খারাপ খেলতে 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 মানে কোনো সময় টিমটা বিলুপ্তই হয়ে যাবে। মানে ইংল্যান্ডে আর কি এই ক্রিকেট খেলার জন্ম হলেও মৃত্যু হবে কিন্তু বাংলাদেশে। মানে যেরকম তারা খেলে, কয়েকদিন আগে তারা আমেরিকার কাছে হারলো, 2টো ম্যাচে সিরিজে হারলো, তারপরে তৃতীয় ম্যাচটায় ভালো খেলেছে। মানে বাংলাদেশ একটা ম্যাচে খেলে আর বাকি কয়েকটা ম্যাচ আবার ফ্লপ খায়। তারপরে এই যে মানে বাংলাদেশের টার্গেটই থাকে নেক্সট বিশ্বকাপ, মানে সব সময়ের জন্য পরের বিশ্বকাপ তারা খেলতে চায়। পরের বিশ্বকাপ এই করতে করতে তাদের অবস্থা খারাপ হয়, ভালো খেলতে পারে না, হেরে যায়। এটাই হলো তাদের ব্যাপার। মানে কিছু বলার নেই, এটা হয়েই আসে। জঘন্য জঘন্য। মানে আমি ভেবেছিলাম অন্তত লড়াই করবে, একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো, কিন্তু খুবই বাজে অবস্থা। আর হার্দিক পান্ডিয়া দেখলাম আইপিএলে একেবারে ফর্মে ছিল না, আজকে দেখলাম বোলিংও ভালো করেছে, আবার ব্যাটিংও ভালো করেছে। ব্যাটিংয়ে তো ভালো হার্ড হিটিং ব্যাটিং করেছে, না হলে ওই 183 রান ভারত পৌঁছাতে পারতো না, 145-50 হতো। ঋষভ পান্ট যে ইনিংসটা খেলেছে এই ইনিংসটা কেউ খেলতে পারেনি প্রথম দিকে, মানে প্রথম টপ অর্ডারের মধ্যে কেউ এই বাংলাদেশ, যার কারণেই পিছিয়ে পড়েছে। এটা দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, হয় সৌম্য সরকার, তা নাহলে লিটন কুমার দাস, এদের কাউ খেলতে লাগতো, এটা কেউ খেলতে পারেনি, এর জন্যই সমস্যাটা হয়ে গেছে। আশা করছি বাকি ম্যাচগুলো নিশ্চয়ই শুধরে নেবে বা কিছু, তারা জানি না কি করবে। এই জন্যই তারা কাপ পায়নি একবারও পর্যন্ত। টি20 ওয়ার্ল্ড কাপ বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এরকম পারফরমেন্স করলে, ধারাবাহিক যদি পারফরমেন্স না করতে পারে তাহলে হবে কি করে? আজকে বিরাট কোহলি খেলেনি, তাতেই ভারত জিতেছে, মানে কি অবস্থা। আর বিরাট কোহলি খেললে আরও বেশি নিশ্চয়ই রান হতো। ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচে 182 রান তোলে, 5 উইকেট সম্ভবত পড়েছিল, এবং 20 ওভারে 182 রান তোলে 183 রান করতে হতো বাংলাদেশকে। মানে 200 হয়ে যেতে পারতো। আমি আগেই বলেছিলাম যে ফিনিশিং দিকে হয়তো ভারতের সমস্যা হবে, ফিনিশিং দিকেই সেই সমস্যাটা হচ্ছে। মানে জাদেজা ঠিকঠাক ব্যাটে কানেক্ট করতে পারছে না, তারপরে জাদেজা খেলতে পারছে না। হার্দিক পান্ডিয়া ভালো খেলেছে, 23 বলে 40 রান করেছে। হার্দিক পান্ডিয়া ভালো খেলেছে, দেখলাম বড় বড় লম্বা ছক্কা মারছিল। ওই হার্দিক পান্ডিয়াই দেখলাম একটু তাও চেষ্টা করেছে মারার, আর জাদেজা দেখলাম তো মানে মারার কোনো চেষ্টাই নেই, ইন্টেন্টই মারার নেই। আর মানে কোনো প্লেয়ার ঠিকঠাক ফর্মে নেই। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সঞ্জু স্যামসনকে কেন ওপেনিং করতে পাঠানো হলো? যশস্বী জয়সওয়াল মানে সে কি চোট পেয়েছে নাকি খেলানো হলো না, আমি এটাই বুঝলাম না। যশস্বী জয়সওয়ালের মতো ওপেনার থাকতে কেন খেলানো হলো সঞ্জু স্যামসনকে? খেলানো হয়েছে ভালো কথা, এই যে ব্যর্থ হলো তাও মেনে নিচ্ছি। তারপরে সূর্যকুমার যাদবের মানে খেলতেই পারছে না, ফর্মেই নেই কেন? যে সূর্যকুমার যাদব এসেই ওরকম আক্রমণাত্মক শট খেলে, দারুণ খেলে, সেই সূর্যকুমার যাদব খেলতেই পারছে না। 6 বলে 4 রান করেছে জাদেজা, আর 53 রান করেছে 32 বলে।
ঋষভ পান্ত তো অনবদ্য খেলেছে, আর 18 বলে 31 রান করেছে সূর্যকুমার যাদবও ভালো খেলেছে, বাট আউট হয়ে গেল। সূর্যকুমার যাদব ফর্মে নেই, এই জন্য এই অবস্থা হচ্ছে, না হলে ইনিংসটাকে আরও অনেক বড় করে নিয়ে যেতে পারতো। এই জন্যই রিঙ্কু সিংকে ফিনিশিং দিকে দরকার ছিল, এই ফিনিশটা ভালো করতে পারবে না বলেই হারবে। পাওয়ার প্লেতে 56 রান তুলেছিল 1 উইকেটে, রোহিত মারতে পারছিল না, তাও ঋষভ পান্ত এসে মেরে ব্যাটিং করেছিল। ঋষভ পান্ত আসার সাথে সাথে কয়েকটা বল ডট বল খেলছিল, কিন্তু তারপর আবার ভালো খেলে দিয়েছে। এই দুবে বিশ্বকাপে ভোগাবে আমার যতদূর মনে হচ্ছে। দুবে চলে না, তারপরে লাস্ট কয়েকটা ম্যাচে আইপিএল আমরা দেখলাম খেলতে পারলো না, তারপরেও তাকে রিঙ্কু সিংকে নেওয়া হলো না, তাকে নেওয়া হলো। আরে রিঙ্কু সিং তো ফিনিশার, 5 নম্বরে যারা আসবে তারা তো ফিনিশটা করবে ম্যাচ। ওই দুবে চলে নাকি কখনো দুবে ওই সময়? তবে এখন ফর্মে নেই, দুবের জন্য মানে বিশ্বকাপে হারে নাকি ভারত ঠিক নেই। ওই ফিনিশিং হার্দিক পান্ড্যা যেদিন না চলবে সেদিনকে গেল। ওই হার্দিক পান্ড্যার ওপর পুরো গুরুদায়িত্ব, যেদিনকে হার্দিক খেলবে সেদিন জিতবে ভারত, যেদিনকে না পারবে জাদেজা কতদূর কি পারে অতটা ভরসা লাগছে না। অক্সার করতে পারে, যা আমি মনে করি টি-20 ক্রিকেটে জাদেজার থেকে একটু হলেও বেটার অক্সার প্যাটেল, মানে ব্যাটিংয়ের দিক থেকে। বোলিংয়ের দিক থেকে আবার জাদেজা ভালো, বোলিংয়ে খুবই খারাপ আবার অক্সার প্যাটেল। আর শরীফুল ইসলাম দেখলাম আবার চোট পেয়ে গেল। শরীফুল ইসলাম হাতে চোট পাওয়ার পর লাস্ট বলটা করলো তানজিম হাসান সাকিব। এটা অনুশীলন ম্যাচ, এটাই অনেকে বল করতে পারবে, 7-8 জন 9 জন বল করতে পারবে। আজকে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ বল করেছিল, তানজিম হাসান সাকিব বল করেছিল, মুস্তাফিজও শুধু খেলেনি, আর হাসান মাহমুদও খেলেনি। হাসান মাহমুদ তো রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে। মেহেদি হাসান বল করেছে। রিশাদ হোসেনকে আমি বুঝলাম না আগে কেন বল করতে নিয়ে আসলো না, পরে কেন বল করতে আসলো। আর মানে নাজমুল হোসেন শান্ত এত জঘন্য ক্যাপ্টেন যে ঋষভ পান্ত সাকিবের বিরুদ্ধে ভালো আর কি মানে খেলে দিল, সেই সাকিবের বিরুদ্ধেই মানে সাকিবকে নিয়ে আসলো ঋষভ পান্তের বিপক্ষে। এই জন্যই তো সমস্যা হলো, ওই জন্যই 20-25 রান বের করে দিল। আর অন্য কেউ খেলতেই পারলো না, মানে অন্য কারোর বল কিন্তু খেলতে পারছিল না ঋষভ পান্ত। ওই সাকিবের বলই ঠিক করে নিয়েছিল চালাবে, ওই জন্য পরপর 3 বলে 3টে ছক্কা মেরেছিল। তারপর আবার শান্ত নিয়ে আসলো সেই মানে সাকিবকেই। জঘন্য ক্যাপ্টেন্সি শান্তর, নিজে না পারে ব্যাটিং করতে, না পারে ভালো ক্যাপ্টেন্সি করতে, এই জন্যই অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশের। এই জন্যই ভালো কিছু আর কি করতে পারে না। আর এটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল মানে ফিল্ডারের কোনো বল ধরার ইচ্ছে নেই। মাহমুদুল্লাহ একটা ভালো ক্যাচ ধরেছে বাংলাদেশের, আবার একটা উইকেটও নিয়েছে, মার খেয়ে গেছে কিন্তু তাও একটা উইকেট নিয়েছে। আর মানে ফিল্ডিং জঘন্যতম, মানে বাংলাদেশের কি বলবো, মানে ঠিকঠাক করে ফিল্ডিংও করতে পারে না, যার জন্য আউটও হয় না, রানটা বেশি হয়ে যায়, তারপর আবার নিজেরা চেস করতে পারে না, যার কারণে ম্যাচ হারে। এই জন্যই তারা এখনও পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে কাপ পায়নি। আর ফিনিশিং দিকেই সমস্যাটা বেশি সব থেকে। ওপেনিংয়ে তাও চলে যাবে, এবার ওপেনিং কে করবে মানে পরের ম্যাচ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ, এবার ওই ম্যাচ থেকে কে ওপেন করবে সেটা দেখতে হবে। মানে যশস্বীকে কেন খেলাচ্ছে না, এটা একটা ব্যাপার। আবার হয়তো ঋষভ পান্তকে ওপেনিং করতে পাঠিয়ে দেওয়া হলো। 3 নম্বরে ঋষভ পান্তকে খেলানো যেতে পারে, তবে বিরাট কোহলি যদি ওপেন করে তাহলেই, না হলে তো হবে না। আর সূর্যকুমার যাদব ফর্মেই নেই, আগে 2022-এ যেরকম ফর্মে ছিল 21-এও খেলেছিল মোটামুটি, অত ভালো না। আর এই বছর ফর্মেই নেই, তবে ডট বল খাচ্ছিল না, প্রতিটা বলে অন্তত শর্ট রান নিচ্ছিল, ডট বল খাচ্ছিল। ডট বলকে সঞ্জু স্যামসন জঘন্য, ওই ওপেনে চলে না। এর আগে যখন ওপেন করেছে রাজস্থান রয়্যালসের হয়ে, তখন বোধহয় ওপেনে অনেক আগে ভালো করেছিল, এখন তো 3 নম্বরে খেলে। আর সঞ্জু স্যামসন এসেই আবার বড় শট খেলতে পারে না। কিছু প্লেয়ার থাকে যারা আসে কয়েকটা বল দেখে নেয়, তারপর কিন্তু খেলে, ভালো খেলেও দেয়। যেমন ঋষভ পান্ত প্রথম থেকে খেলেনি, 4-5টা বোধহয় বল ডট বল খেলেছিল, 6টা বল, তারপরে কিন্তু চালানো শুরু করেছিল সেই সাকিবের ওভার থেকে। অনেক এরকম ব্যাটার থাকে এরকম, আবার অনেকে প্রথম বল থেকে চালায়, যেমন ফিল সল্ট। ওই প্রথম বল থেকে যারা চালায় ওটা না দেখে 2টো বল দেখে নেওয়াই ভালো। তো ভারত ওইটাই ভুল করেছে, মানে ওই সঞ্জুকে ওপেনে পাঠিয়ে। আর ওই ফিনিশিং দিকে জানি না কি করবে, ফিনিশিং দিকে একটু দেখে নেওয়া উচিত। এই ফিনিশিং দিকে হয়তো 10-15 রান কম হলো, আর হার্দিক পান্ডা হলে তো আউট হলে তো একেবারে হয়ে গেল। জাদেজা তো কোনো ম্যাচে খেলবে, বাট সেরকম না। আর আজকের ম্যাচে দেখলাম কুলদীপ যাদব খেলেনি, তাহলে কি অক্সার জাদেজা এই দুজনকে খেলাচ্ছে, আর দুবেকেও খেলাতে চাইছে, আর স্পিনার কি খেলাতে চাইছে না, তারা তো আরও সমস্যায় পড়বে ভারত। সিরাজ রয়েছে আর বুমরা রয়েছে, আমি ভেবেছিলাম অক্সদীপ সিংকে খেলাবে, অক্সদীপ সিং খেলেনি। তা সিরাজ খেলেছে, তার মানে অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে বেশি, সেটা আলাদা ব্যাপার, ভরসা রাখতেই পারে। তবে বাহাতি একজন পেসার খেলালে ভালো। মানে ভারতীয়রা রান তুলতে খুবই কষ্ট হয়ে যায় পাওয়ার প্লেতে। এটা বাংলাদেশ বলে 56 রান তুলতে পেরেছে, 22 রান না 23 রান যেন করেছিল সাকিবের ওভারে ঋষভ পান্ত, না হলে এই রানটা তাও হতো না, আরও অনেক কম রান হতো।
মাঝে মনে হচ্ছিল 200-র কাছাকাছি হয়ে যাবে, যখন ঋষভ পান্ত তো উঠে গেল। ঋষভ পান্ত যদি উঠে না যেত, ঋষভ পান্ত থাকলে আরও বড় ইনিংস হতো, তখন আবার অন্যরকম হতে পারতো। এটা যেহেতু অনুশীলন ম্যাচ, ওর জন্য অন্য সবাইকে ব্যাট করার জন্য উঠে গেছে। তবে দুবে টেস্ট খেলতে নেমেছিল, টেস্ট ইনিংস খেললো, 14 বলে 15 রান, তারপর আউট হয়ে গেল। পুরো টেস্ট ইনিংস জঘন্য লাগলো তার ব্যাটিং। এরকম ব্যাটিং করলে এরপরে সমস্যা হয়ে যাবে, মানে এরপরে খুবই সমস্যা হবে এরকম এই দুবের ব্যাটিংয়ের জন্য। আর বল করবে নাকি ঠিক নেই সব ম্যাচে, তারপরে যদি ব্যাটিংয়ে এই অবস্থা। আর ব্যাটিংয়ে লাস্ট কয়েকটা ম্যাচে দেখলাম সিএসকে যে আরসিবির বিপক্ষে ম্যাচ হারলো, একমাত্র দুবের জন্য হেরেছে। 15 বলে 7 রান, 220 রান চেস করতে নেমে। তাহলে তো এমনিতেই ম্যাচ হারবে। ওই 3-এর দুবেকে পাঠানো যেতে পারে, তো দুবে এখন ব্যাটে বলই লাগাতে পারছে না ঠিকঠাক। জানি না বিশ্বকাপে কি করবে, মানে আসল ম্যাচগুলোতে। ছোটোখাটো ম্যাচে হয়তো ভালো করবে, আফগানিস্তান, আয়ারল্যান্ড এদের বিপক্ষে হয়তো খেলে দিতে পারবে, ভারত উতরে দেবে। বড় টিমের বিরুদ্ধে যে সমস্যায় পড়বে, যখন মিচেল স্টার বল করবে বা টিম সাউথে লাস্ট ওভার বল করবে, তখনই সমস্যাটা হবে। আর আজকে ভারত ভেবে নিয়েছিল সাকিবের ওভারে আমরা মারবো, অন্য কারোর ওভার মারবো না। শরীফুল ভালোই বল করছিল, বাট লাস্টে চোট পেয়ে গেলে, এই চোট যদি গুরুতর হয় সেক্ষেত্রে দেখতে পারি আমরা হয়তো মাহমুদুল্লাহ না, ওই মুস্তাফিজুর রহমান, আর তার সাথে হয়তো একটা পেসার খেলাতে পারে। তাসকিন প্রথম থেকেই খেলবে নাকি ঠিক নেই, তাসকিন যদি না খেলে তানজিম হাসান সাকিব খেলতে পারে। বাংলাদেশের তানভীর ইসলাম প্লেয়ারটার বল না আসে কোনো স্পিন, মানে কি জন্য তাকে নিয়েছে স্কোয়াড আমি বুঝলাম না। জঘন্য প্লেয়ার, জঘন্য, মানে ফালতু। ওই মানে হার্দিক পান্ডিয়া তো ওই তানভীর ইসলামের বলেই মারছিল প্রচণ্ড, তুলে তুলে ছক্কা। সেই পুরনো হার্দিককে আজকে একটু ফর্মে দেখে ভালো লাগলো। মানে বিশ্বকাপে না, আইপিএলে যেরকম খেলতে পারছিল না, বিশ্বকাপে কিন্তু ভালোটা খেলছে। মানে আইপিএলে ফর্মে খুবই বাজে ছিল, বাট ওই একটা জিনিসই বোঝা গেল যে যদি আর কি খেলে তো ভালো, মানে হার্দিক, না হলে সমস্যায় পড়বে। আজকে সৌম্য সরকারও বল করেছিল, সৌম্য, সাকিব আল হাসান, 8জন মতো বল করেছিল। মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, অনেকে। তার মধ্যে মার খেয়েছিল সব থেকে বেশি তানভীর ইসলাম, প্রচণ্ড মার খেয়ে গেছে, আর সাকিব বোধহয় মার খেয়েছে। এই দুটো প্লেয়ারই প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড মার খেয়ে গেছে, এটাই।